নমস্কার বন্ধুরা, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা করব পশ্চিম মেদিনীপুর জেলায় বিগত বছরে আসা অঙ্গনারী কর্মী পরীক্ষার 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কথা দিচ্ছি এই অঙ্কগুলো তোমাদেরকেও ভাবাবে। একবার অঙ্কগুলো দেখো এবং একটা খাতা পেন নিয়ে বসে অঙ্কগুলো করে নাও। তো কথা না বাড়িয়ে চলো অঙ্কগুলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্ক। দেখো অঙ্কটা কি বলেছে। বলেছে 17তম ইনিংসে একজন ব্যাটসম্যান রয়েছে, সেই ব্যাটসম্যান 87 রান করেছে। তাহলে 17টা ইনিংস খেলার পরে 87 রান করেছে, তাহলে আগে যা রানের গড় ছিল সেই গড়টা 3 বেড়ে গেছে। তাহলে এখন গড় কত? আচ্ছা দেখো, 17তম ইনিংসের কথা বলা হচ্ছে, তার মানে সেই ব্যাটসম্যান তো 16টা ইনিংস তো খেলেছে। তাহলে 16টা ইনিংসে তার গড় রান আমি ধরে নিচ্ছি এক্স ছিল। তাহলে 16টা ইনিংসের গড় রান যদি এক্স হয়, তাহলে 16টা ইনিংসের মোট রান কত হবে? 16 গুণ এক্স, তার মানে হবে 16x রান। তাহলে 16x রান তার 16টা ইনিংসে মোট রান। আর এখন 17তম ইনিংসে 87 রান করেছে, তার মানে এখন 17টা ইনিংস খেলার পরে তার মোট রান কত? তার মোট রান হচ্ছে 16x প্লাস 87। এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি যদি বলি এখন তাহলে গড় রান কত, 17টা ইনিংসের মোট রান হচ্ছে 16x প্লাস 87, তাহলে গড় রান হচ্ছে 16x প্লাস 87/17। এইটা হচ্ছে এখন তার গড় রান। আবার এরা বলে দিয়েছে তার রানের গড় 3 বেড়ে গেছে। তাহলে দেখো আমি লিখতে পারি 16x প্লাস 87/17 ইকুয়াল টু রানের গড়টা 3 বেড়ে গেছে। তাহলে আগে গড় ছিল এক্স আর এখন 3 বেড়ে গেছে। তাহলে এই যে গড়টা আর এই গড়টা দুটো গড় সমান, তাহলে আমরা ইকুয়াল দিয়ে দিয়েছি। এইবার তুমি কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কি পাবে? এটার সঙ্গে এটা যদি তুমি গুণ করো কি পাবে? পাবে হচ্ছে 17x প্লাস 3×17=51 ইকুয়াল টু 16x যেরকম ছিল প্লাস 87 যেরকম ছিল লিখে দাও। তাহলে দেখো আমরা যদি এই 16xটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? 17x থেকে 16x বাদ করলে আমরা পাবো x ইকুয়াল টু, আর এই 51টাকে যদি এদিকে নিয়ে যায় বিয়োগ হয়ে যাবে। তাহলে 87 থেকে 51 বাদ দিলে হবে 36। তাহলে x এর মান পেলাম 36। এবার প্রশ্নটাই বলেছে এখন তার রানের গড় কত। তাহলে আগে তার রানের গড় হচ্ছে 36 আর এখন তার রানের গড় হচ্ছে 36 যোগ 3, কারণ দেখো বলে দিয়েছে এখন 3 বেড়ে গেছে। তাহলে এখন তার রানের গড় 36 আর 3 যোগ করলে হবে 39। তাহলে আমাদের উত্তর হলো 39। এবার আমাদের 2 নম্বরের একটা খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা দেখো কি বলেছে। একটা ছাত্র আছে, সে একটা পরীক্ষা দিয়েছে, দিয়ে বলছে প্রত্যেকটা যদি সঠিক উত্তর সে করে তাহলে বাবা 5 নাম্বার পাবে। যতগুলো অঙ্ক রয়েছে বা যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন করলে সে 5 নাম্বার করে পাবে। আর যদি ভুল করে তাহলে তার 2 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, বুঝলাম। তাহলে সে টোটালে 60খানা প্রশ্ন ছিল, সব কটা প্রশ্ন করেছে, তাহলে 160 নাম্বার পেয়েছে। তাহলে বলেছে কটা প্রশ্ন সঠিক করেছিল। কি করবো অঙ্কটা আমরা? দেখো টোটালে তো প্রশ্ন ছিল কটা? 60টা প্রশ্ন ছিল। যদি সে সব কটা সঠিক করত তাহলে সে মোট কত নাম্বার পেত? 60 গুণ 5, একটা সঠিক করলে পেত 5 নাম্বার। তাহলে 60খানা সঠিক করলে পেত 5 গুণ 60 মানে হচ্ছে 5 6 30, আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 300 নাম্বার সে পেত। এইবার সে পেয়েছে কত নাম্বার? দেখো সে পেয়েছে 160 নাম্বার। তাহলে 160 নাম্বার এর থেকে বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিলে আমরা পাবো 140 নাম্বার। এই 140 নাম্বারটা তার কাটা গেছে। কেন কাটা গেছে? কারণ সে ভুল করেছে, তাই না? কারণ সে তো 60খানা প্রশ্নেরই উত্তর করেছে, 60টা প্রশ্ন ঠিক করলে পেত 300 নাম্বার, কিন্তু পেয়েছে হচ্ছে 160, তার মানে সে কম পেয়েছে 140 নাম্বার, তার মানে 140 নাম্বার সে ভুল করেছে। এইবার বাবা দেখো বলেছে একটা প্রশ্ন ভুল করলে 2 নাম্বার কাটা যায়, তাহলে একটাতে হচ্ছে -2 হবে। আচ্ছা একটা প্রশ্ন ভুল করলে তার 2 নাম্বার কাটা যায়, আবার সে সেই প্রশ্নটাতে তো 5 নাম্বার পেত, তাহলে এই 5 নাম্বারও সে পাচ্ছে না, আবার 2 নাম্বার কাটা যাচ্ছে। তাহলে একটা প্রশ্নতে তার মোট নাম্বার কত যাচ্ছে? 7 নাম্বার তার কাটা যাচ্ছে। দেখো একটা প্রশ্ন যদি সে না করে 5 নাম্বার এমনিই কাটা যাচ্ছে,
আর 2 নাম্বার তো নেগেটিভ, তার জন্য 7 নাম্বার তার কাটা যায়। তাহলে একটা প্রশ্নতে যদি 7 নাম্বার কাটা যায় তাহলে হচ্ছে টোটাল 140 নাম্বার কাটা গেছে। তার মানে সে কতগুলো প্রশ্ন ভুল করেছে, এটাকে 7 দিয়ে ভাগ করে দাও। 7 দুগুণে 14, 20খানা প্রশ্ন সে ভুল করেছে। তাহলে ঠিক করেছে কটা? তাহলে তার 60খানা প্রশ্ন ছিল, 20টা ভুল করেছে, 20টা রং করেছে। তাহলে ঠিক করেছে কটা? 60 থেকে 20 বাদ দিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে 40টা। এটা হলো উত্তর। চলো এবার 3 নম্বর অঙ্কটা দেখি। এটা খুবই সহজ। বলেছে হাওড়া থেকে তোমাকে চেন্নাই যেতে হবে। হাওড়া, এখানে মনে করো হাওড়া রয়েছে আর এখানে মনে করো চেন্নাই রয়েছে। এই হাওড়া থেকে বাবা তুমি চেন্নাই যাচ্ছ। হাওড়া থেকে চেন্নাই যাচ্ছ, তোমার তো একটা গতিবেগ থাকবে। গতিবেগ হচ্ছে 85 কিলোমিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় তুমি 85 কিলোমিটার যাবা। ঠিক আছে। এবার বলেছে তোমার যেতে লাগলো 6 ঘন্টা। তাহলে এই 85 কিলোমিটার যেতে তোমার সময় লেগেছে কত? 6 ঘন্টা সময় লেগেছে। কিন্তু মাঝখানে কি হয়েছে, ট্রেনটা যে ট্রেনে তুমি যাচ্ছিলে সেই ট্রেনটা দেখো 1 ঘন্টা দাঁড়িয়েছিল। আচ্ছা, যদি ট্রেনটা 1 ঘন্টা না দাঁড়াতো তাহলে কি তোমার 6 ঘন্টা সময় লাগতো? তাহলে তোমার 1 ঘন্টা কম লাগতো, তাই না? তোমার 6 ঘন্টা সময় কেন লেগেছে? ট্রেনটা 1 ঘন্টা দাঁড়িয়েছিল বলে। যদি না দাঁড়াতো তাহলে তোমার সময় লাগতো 5 ঘন্টা। 5 ঘন্টায় তুমি পৌঁছে যেতে, এই 85 কিলোমিটার গতিবেগে 5 ঘন্টায় পৌঁছে যেতে দূরত্বটা। তাহলে 85 কিলোমিটার গতিবেগ, 1 ঘন্টায় 85 কিমি যাবা। তাহলে বাবা 5 ঘন্টায় তুমি কত কিমি যাবা? এর সঙ্গে 5 গুণ করে দাও। 5×5 = 25, 5 হাতে থাকছে 2, 5×8 = 40 আর 2 = 42। তাহলে এই 5 ঘন্টায় তুমি 425 কিলোমিটার যাবা। এটাই হচ্ছে হাওড়া থেকে চেন্নাইয়ের দূরত্ব। চলো এবার পরের অঙ্কটা দেখি। 4-এর অঙ্কটা দেখো। 4-এরটা একদম বাচ্চাদের অঙ্ক বলেছে, খুব সহজ অঙ্ক। একটা ব্যাগ তুমি দোকানে কিনতে গেছো, ব্যাগটা হচ্ছে 20 টাকায় ব্যাগটা কিনে এনেছো। ভালো কথা, 20 টাকায় ব্যাগটা কিনে এনেছো। এবার তুমি দোকানে বিক্রি করছো, দেখো দোকানে তুমি বিক্রি করলে বেশি দামে তো বিক্রি হয় সাধারণত, কিন্তু তুমি দোকানে দেখছো ব্যাগটা কেউ কিনছে না, তুমি ব্যাগটা বিক্রি করলে 17 টাকায়। তাহলে 20 টাকায় কিনে এনে 17 টাকায় বিক্রি করেছো, তাহলে বাবা তোমার তো ক্ষতি হয়েছে। আমি বলি ক টাকা ক্ষতি হয়েছে বিয়োগ করে দাও। তোমার ক্ষতি হয়েছে 3 টাকা। 20 টাকায় কিনে 17 টাকায় বিক্রি করেছো, তার মানে 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দেখো তোমার এই 20 টাকায় ক্ষতি হচ্ছে 3 টাকা। তাহলে যদি 100 টাকায় ব্যাগটা কিনতে, তাহলে ক্ষতিটা কত? তাহলে আমরা পার্সেন্টেজ পাবো। দেখো 20-র সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে পাবো 100। তাহলে 3-এর সঙ্গে যদি তুমি 5 গুণ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে 15% তোমার ক্ষতি হয়। পরের অঙ্কটা এবার দেখি। আচ্ছা এবারে দেখো 5 নম্বরের অঙ্কটা। রাম আর রহিম দুজনে রয়েছে, এদের বয়সের অনুপাত বলেছে 3:4। তাহলে আমি ধরে নিচ্ছি রামের বয়স হচ্ছে 3x আর রহিমের বয়স হচ্ছে 4x বছর। ঠিক আছে। এবার 5 বছর আগের গল্প বলেছে। 5 বছর আগে এদের অনুপাত হচ্ছে 5:7। তাহলে 5 বছর আগে রামের বয়স কত? 3x - 5। 5 বছর আগে রহিমের বয়স কত? 4x - 5। আর এদের এই বয়সের অনুপাত হচ্ছে 5/7। অনুপাত মানে ভাগ, তাহলে এইটা বাই এইটা সমান সমান 5/7 হয়ে গেল। এবার কোনাকুনি তুমি গুণ করো। কোনাকুনি গুণ করলে হবে 3×7 = 21x মাইনাস 5×7 = 35 সমান সমান 4×5 = 20x মাইনাস 5×5 = 25। এবার এই 20x টাকে এদিকে নিয়ে আসো, বিয়োগ হয়ে যাবে। তাহলে 21x থেকে 20x বাদ দিলে পাবো x সমান সমান 35x টাকে এদিকে নিয়ে আসো, যোগ হয়ে যাবে। তাহলে 35 থেকে 25 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 10। তাহলে x এর মান পেয়ে গেলাম 10। তাহলে তাদের বর্তমান বয়স চেয়েছে। বর্তমান বয়স কত? 3x ছিল, তার মানে হচ্ছে x এর জায়গায় 10 বসাও। 3 গুণ 10, 3×10 পাচ্ছে 30 নম্বর, এই সরি 30 বয়স। আর এখানে হচ্ছে 4x, তাহলে 4 গুণ 10, 4×10 হবে 40 বছর। চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা 6 অঙ্কটা বলেছে একটা বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 35 মিটার। ভালো কথা, বর্গক্ষেত্রের একটা বাহু 35 মিটার। এবার তাহলে বর্গক্ষেত্রটা আমরা একটুখানি আঁকি, তাহলে সুবিধা হবে। এই হচ্ছে ধরো তোমার বর্গক্ষেত্রটা। তাহলে বর্গক্ষেত্রের এই বাহু কত বলে দিয়েছে? 35 মিটার। ঠিক আছে। এবার একটা বালক মনে করো এইরকম জায়গায় রয়েছে। এবার সে 9 কিমি
পার আওয়ার, মানে 1 ঘন্টায় 9 কিমি যাবে, এরকম গতিতে এইখান দিয়ে দৌড়ানো শুরু করলো। তাহলে টোটাল এই বর্গক্ষেত্রে দৌড়ে আবার ফিরে আসতে তার বলেছে কত সময় লাগবে। তাহলে টোটাল এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি, এই বর্গক্ষেত্রের পরিসীমা, এই দূরত্ব হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমাটা প্রথমে বার করো। তাহলে পরিসীমা কি হবে, 35 গুণ 4, মানে 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 35 গুণ করলে হবে 140 মিটার। ভালো কথা, এটা পরিসীমা। তাহলে ওকে এই দূরত্বটা কিন্তু কভার করতে হবে 9 কিলোমিটার/আওয়ার গতিতে। তাহলে কি করে কভার করবে দেখো, তাহলে ও 1 ঘন্টায় যাচ্ছে 9 কিমি। আচ্ছা 9 কিমি আর এখানে মিটারে রয়েছে, তাহলে আমরা একে এককে করব। তাহলে দেখো 9 কিমি মানে তো 9000 মিটার। তাহলে ও বেচারা 9000 মিটার যাচ্ছে 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ডে। 9000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে 140 মিটার যেতে তার কত সময় লাগবে, কি করে বার করবো আমরা, কোনাকুনি গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ। তাহলে গুণ করলে কেমন হবে, তোমার হচ্ছে 3600 গুণ 140 বাই বাই 9000। তাহলে দেখো এই 3টে শূন্য কেটে দিলাম, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, 3টে কেটে গেল। এই 9 দিয়ে তুমি 36কে কাটো, 4 নং 36। তাহলে পড়ে থাকলো কি, ওপরে দেখো 4 আর 14 পড়ে আছে, 4 14 56 সেকেন্ড। তাহলে ও এই টোটাল দূরত্ব দৌড়াতে কত সময় নেবে, 56 সেকেন্ড। আচ্ছা এবার 7এর অঙ্কটা দেখো, বলেছে 1600 মিটার লম্বা একটা সেচের খাল কাটা শুরু হবার পর। তাহলে একটা এরকম খাল রয়েছে, এই খালটা কত, 1600 মিটার, এর ডিস্টেন্স হচ্ছে 1600 মিটার। এই খালটা কাটতে হবে। দেখো কি ঘটনা ঘটছে, প্রথমে 15 দিন খালটা কেটেছে, দিয়ে কেটে দেখছে 3/4 অংশ কাটা হয়েছে, আর বাকিটুকু কাটতে কতদিন সময় লাগবে। তাহলে দেখো 1600 মিটারের 3/4 অংশ কত, 1600 গুণ 3/4, 4 দিয়ে কাটো, 4 4 16, মানে 400 পাচ্ছি। 400-র সঙ্গে 3 গুণ করলে হবে 1200 মিটার। তাহলে 1200 মিটার কাটা হয়ে গেছে 15 দিনে। তাহলে 1600 থেকে যদি 1200 চলে যায়, তাহলে 400 মিটার পড়ে থাকছে, 400 মিটার। তাহলে এই 400 মিটারটা কাটতে কতদিন সময় লাগবে, এই 1200 মিটারটা কাটতে সময় লাগছে 15 দিন, 400 মিটারটা কাটতে কতদিন লাগবে। দেখো 1200-কে 3 দিয়ে ভাগ করলে তো আমরা 400 পাই, তাহলে এখানে 15-কেও তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার হবে 5 দিন। এইটা হচ্ছে উত্তর। এবার চলো 8এর অঙ্কটা দেখি। আচ্ছা এই 8এর অঙ্কটা বলেছে দেখো, এই অঙ্কটা একটু বোঝার অঙ্ক, একটু মাথায় বুদ্ধি খাটাবে, দেখবে খুব সহজভাবে হয়ে যাচ্ছে। বলছে বাবা ছেলেকে বলছে, কি বলছে, বলছে তোমার বর্তমানে যা বয়স, মানে ছেলের বর্তমানে যা বয়স, ছেলে যখন জন্মেছে বাবার বয়স তখন তত ছিল। তাহলে বাবার বর্তমানে বয়স হচ্ছে 48 বছর। তাহলে 5 বছর আগে ছেলের বর্তমান বয়স কত ছিল। অঙ্কটা আমরা বুঝতে পারলাম, কিভাবে করবো এবার এই অঙ্কটা ভালো করে আবার একবার বোঝো। দেখো ছেলে যখন জন্ম নিয়েছে তখন বাবার যে বয়সটা, সেটা ছেলের বর্তমান বয়সের সঙ্গে সমান। তার মানে কি, তার মানে হচ্ছে বাবার বর্তমান বয়স, বাবার বর্তমান বয়সটা ছেলের বর্তমান বয়সের কিন্তু দ্বিগুণ, ডবল বর্তমানে। তার কারণ আমি তোমাকে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি। মনে করো তুমি বাবা, তোমার ধরো মনে করো এখন বর্তমানে 25 বছর বয়স, তোমার ছেলে হলো, তাহলে এখন ছেলে হয়েছে। আচ্ছা বাবা, 25 বছর, আমি ধরো আরো মনে করো হ্যাঁ 25 বছর যাচ্ছে, তাহলে 25 বছর পরে ছেলের বয়স কত হবে, 25 বছরই হবে। আর 25 বছর পর তোমার বয়স কত হবে, দেখো 25-এর সঙ্গে 25 যোগ করলে 50। মানে যদি ঘটনাটা এমন হয় যে বাবার বর্তমান বয়স 25 বছর, তখন ছেলে জন্মেছে, তাহলে 25 বছর পরে বাবার বয়স কত হবে, দেখো এর ডবল হবে না। তাহলে আমি সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি, বাবার বর্তমান বয়স এই ক্ষেত্রে ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমরা কি করব অঙ্কটা এবার, তাহলে এইবার দেখো বলেছে বাবার বর্তমান বয়স হচ্ছে 48 বছর, তাহলে বাবা হচ্ছে 48 বছর, তাহলে ছেলের বয়স কত হবে, 48-এর অর্ধেক হবে, ছেলের বয়স নিশ্চয়ই 24 হবে বর্তমানে, কারণ ছেলের ডবল হচ্ছে বাবা।
তাহলে ছেলের বর্তমানে 24, তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত, তাহলে -5 করে দাও, 19 বছর বয়স। আমি আরো একবার বলে দিচ্ছি একটুখানি, ছেলের বর্তমান বয়স মানে যখন ছেলের বর্তমান বয়স, দেখো তোমার জন্মের সময় আমার বয়স তাই ছিল, মানে ছেলের জন্মের সময় বাবার বর্তমান বয়স যদি ছেলের বয়সের সমান হয় তাহলে কিন্তু আমরা এইটা লিখতে পারি। চলো এবার 9 অঙ্কটা দেখি। আচ্ছা দেখো এবার 9 অঙ্কটা, একটা দ্রব্য 900 টাকায় বিক্রি করলে যে লাভটা হচ্ছে 450 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় তার দ্বিগুণ। এবার আমরা একটু এই কথাটা উল্টো করে পড়ে দেখি তো, 450 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে তুমি 450 টাকায় একটা জিনিস বিক্রি করছো, মনে করো তোমার ক্ষতি হচ্ছে এক্স টাকা, এই টাকাটা ক্ষতি হচ্ছে। আর বলেছে তুমি যদি এই দ্রব্যটাকে 900 টাকায় বিক্রি করতে, তাহলে এর দ্বিগুণ টাকা, তার মানে 2x টাকা তোমার লাভ হতো। এটা হয় ক্ষতি আর এটা হচ্ছে লাভ। তাহলে বুঝতে পেরেছো জিনিসটা। এবার আমরা ক্রয় মূল্য বার করি। দেখো ক্রয় মূল্য বার করব, তবেই তো আমরা বিক্রয় মূল্য বার করতে পারবো, আমাদের বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে দেখো ক্রয় মূল্যটা আমরা কি করে বার করব। দেখো 450 টাকায় তুমি বিক্রি করছো, তোমার ক্ষতি হচ্ছে এক্স টাকা, তাহলে কি তোমার আরো এক্স টাকা দরকার, তবেই তো ক্রয় মূল্যটা পাবো। আবার দেখো 900 টাকায় তুমি বিক্রি করছো, তোমার লাভ হচ্ছে টাকা, তাহলে 2x টাকাটা যদি বাদ, এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে তুমি কি করবে, এই 2x টাকে এদিকে নিয়ে আসো, 2x টাকে এদিকে আনলে হয়ে যাবে 3x, আর এই 450 টাকা এদিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে 900 থেকে 450 বাদ দিলে 450 হয়, 450 হবে। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো, 450/3, 3 দিয়ে যদি তুমি কাটো তাহলে পাবা 3 15 45, এক্স এর মান পাচ্ছ 150 টাকা। এবার তোমার ক্রয় মূল্য কত, দেখো তুমি ক্রয় মূল্য কি পেয়েছো, 450 টাকায় বিক্রি করে এক্স টাকা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত হবে, 450 যোগ 150, তার মানে হচ্ছে তোমার হচ্ছে 400 আর 100 500, আর 50 50 এ 100, 600 টাকা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য। এবার বলেছে 600 টাকা আবার 25% লাভে বিক্রি করছি, তাহলে 600 টাকার 25% কত, 600 গুণ 25/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 6 25 কত হবে 150। তাহলে এইটা হচ্ছে লাভ হচ্ছে, আর দাম হচ্ছে, এটা লাভ 150 টাকা, আর এটা হচ্ছে জিনিসটার দাম। তাহলে আমি বিক্রি করবো ক টাকা, 750 টাকা। এই দুটো তুমি যোগ করে দাও, তাহলেই পেয়ে যাবা এটা ক্রয় মূল্য, এটা লাভ, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, 750 টাকা অ্যান্সার। চলো এবার লাস্ট অঙ্ক 10 অঙ্কটা দেখি। দেখো 10 নম্বরের অঙ্কটা, এই অঙ্কটা একটু সহজ দিয়েছে, বলছে এটা মনে করো বহরমপুর, আর এখান থেকে তোমাকে এই যে শিয়ালদা যেতে হবে, বহরমপুর মুর্শিদাবাদ, আর এই হচ্ছে শিয়ালদা যেতে হবে, বহরমপুর থেকে তোমাকে শিয়ালদা যেতে হবে, আর এর দূরত্ব বাবা দিয়ে দিয়েছে 180 কিমি। এবার বলেছে এই দূরত্বটা তুমি 4 বার যাবা, কতবার যাবা, 4 বার, আবার 4 বার ফিরে আসবা, তাহলে মোটামুটি এই দূরত্বটা তুমি 4 বার যাচ্ছ আবার 4 বার ফিরছো, তাহলে তোমার টোটালে 8 বার কভার করা হয়ে যাচ্ছে না, তাহলে 8 বার কভার করছো 180 কিলোমিটার, তাহলে টোটাল দূরত্ব কত, 180 গুণ 8, 8 শূন্য 0, আর 8 8 64, 4 হাতে থাকছে 6, 8 একে 8 হচ্ছে 14, 1440 কিলোমিটার হচ্ছে বহরমপুর থেকে কলকাতার দূরত্ব। যাক আমাদের এই 10টা অঙ্ক শেষ হলো। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধু বান্ধবদের কিন্তু শেয়ার করবে অঙ্কগুলো, যাতে তারাও করে। আর যদি তুমি মনে করো যে না বন্ধু বান্ধবদের আমি দেখাবো না অঙ্কগুলো, আমি নিজেই করব, তাহলে আর শেয়ার করবে না। আর হচ্ছে প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো খাতায় টুকে নেবে, বিশেষ করে যারা আইসিডিএস পড়ছো, আর খাতায় টুকে লিখবে কমেন্টে যে স্যার আমার লেখা হয়ে গেছে বা আমি অঙ্কগুলো দেখেছি। যাক এতটা সময় তোমাদের দেওয়ার জন্য প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। আবারও দেখা হবে এরকম কোনো একটা ভিডিওতে, এখনকার মতো বিদায়।